কারণ প্রথম কথা হচ্ছে আমি বিসিএস প্রিলি রিটেন ভাইবা এই টোটাল জার্নিতে কোনোদিন কোনো কোচিংয়ের বারান্দাতেও পা দিই নাই। মানে আমি একটা ক্লাসও করি নাই, একটা পরীক্ষাও দিই না, একটা মডেল টেস্টও দিই নাই। এর মানে এই না যে আমি একাই সবকিছু করছি। আমি বিসিএস এর সিলেবাসটা নিয়ে যখন দেখছি তখন আমার মনে হয়েছে যে এটার জন্য আসলে কোচিংয়ে না গেলেও সম্ভব। কেউ কোচিংয়ে যেতেই পারে, তাকে গাইডলাইন দিবে, তাকে সুন্দরভাবে পথটা দেখাই দিবে, সে ওইদিকে যাবে, সেটা আলাদা ইস্যু। কিন্তু আমার মনে হয়েছে এটার জন্য যে কোচিংয়ে যা বাধ্যতামূলক, এটা ভুল। কারণ আমাকে যারা জিজ্ঞেস করে আমি প্রত্যেককেই প্রথমে বলি যে তুমি বিসিএস এর বিগত 10 বছরে কোর্সে তুমি কিছু না পারো, একটাও তুমি পারো না, কিন্তু তুমি তাও 2 বার 3 বার করে চোখ বোলাতে থাকো, দিয়ে একদম অ্যানালিসিস সহ সেগুলো সলভ করে ফেলো। চান্স পায় খুবই অল্প পরিমাণ ক্যান্ডিডেট। সো বাকিরা কিন্তু হতাশ হয়ে যায় দিন শেষে, যে আমি তো ট্রাই করলাম, কিছুই পেলাম না। বিসিএস ক্যান্ডিডেটদের মধ্যে সবচেয়ে যে জিনিসটা খারাপভাবে ইফেক্ট ফেলে সেটা হচ্ছে নিজের প্রতি তারা কোনো আস্থা রাখতে পারে না, বা একটা সময় পরে আস্থা হারিয়ে ফেলে। আসসালামু আলাইকুম। আমাদের আজকের পডকাস্টের অতিথি ডাক্তার মোহাম্মদ শামীম শাহরিয়ার। সো উনি হচ্ছে 44তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছে। সো ওনার মুখ থেকেই ওনার ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নিই। ধন্যবাদ, সাথে সমস্ত দর্শকদেরকে আরো বেশি ধন্যবাদ। আসলে ব্যাকগ্রাউন্ড বলতে গেলে আমি এখনো একদিনও চাকরি করিনি, বা সরকারি বেসরকারি এর মধ্যে পুরো লাইফেই কোনোদিন চাকরি করিনি। সেই হিসেবে আমি বেকার, আবার শিক্ষার্থীও বলা যায়। আমি এখন বর্তমানে একটা মাস্টার্স কোর্সে আছি, ভবিষ্যতে পিএইচডি করার ইচ্ছা আছে। তো ব্যাকগ্রাউন্ড বললে শিক্ষা জীবনের ব্যাকগ্রাউন্ডটাই আমার বলতে হবে। সেক্ষেত্রে আমার বাসা হচ্ছে রাজশাহীর পুঠিয়ার ধোপাপাড়া নামক গ্রামে। নামটা ধোপাপাড়া শুনলেই সবাই ধোপা, আদৌ ধোপা ছিল কিনা আমি জানি না। তো গ্রামের স্কুলেই আমি প্রাইমারি এবং হাই স্কুল কমপ্লিট করেছি। আমার প্রাইমারি স্কুলের নাম ছিল ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল ধোপাপাড়া হাই স্কুল। এরপরে আমি পড়াশোনার জন্য এইচএসসিতে রাজশাহী কলেজ ভর্তি হই এবং রাজশাহীতে শিফট করি। তো রাজশাহী কলেজ থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আমি এইচএসসি কমপ্লিট করি। এরপরে এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ থেকে সম্পূর্ণ করেছি। তারপরে যেটা সবাই জানে, আমি 44তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আর এর সাথে সাথে আমার এখনকার প্ল্যান যদি বলি, সেটা হলো যে আমি আরেকটু উচ্চতর পড়াশোনার চেষ্টা করব। আমি অলরেডি একটা ইকোনমিক্সে মাস্টার্স কোর্সে আছি। এরপরে সাথে সাথে কিছু রিসার্চ পাবলিকেশনে কাজ করতেছি। আমার ডিএমসি কিছু ফ্রেন্ড বা ঢাকা ভার্সিটি ফ্রেন্ড টিচার, এদের সাথে কোলাবোরেশনে কিছু কাজ করতেছি। হোপফুলি খুব ভালো একটা স্কলারশিপ পেলে হয়তো বাইরে যে পিএইচডি করে আসারও ইচ্ছা আছে। বাহ, মাশাআল্লাহ, বেশ অনেক প্রোডাক্টিভ কাজ হচ্ছে। সো এটা এখান থেকে তাহলে অনেক কিছু শিখার আছে আসলে, যারা অডিয়েন্স তারা আশা করি অনেক কিছু জানতে পারবে। আমি নিজে শেখার চেষ্টা করছি আসলে। হ্যাঁ। তো এখন শুরুতে আমি জিজ্ঞেস করি, আসলে যেহেতু ব্যাকগ্রাউন্ডে এমবিবিএস, সো এখানে ক্যাডার চয়েসে দেখতেছি পররাষ্ট্র, তো এই জিনিসটার রিলেশনটা কিভাবে বা ইচ্ছা কেন? খুবই টাফ কোশ্চেন, এবং এই কোশ্চেনটা বিসিএস ভাইবা বোর্ডে যখন উত্তর করব সেটার আগে আমাদের কিন্তু এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, অনেক অ্যানালিসিস করে কিভাবে একটা যৌক্তিক, একটা শক্তিশালী উত্তর দাঁড় করানো যায় সেটা নিয়ে আমরা অনেক কাজ করেছি। তো এখন একদম নিরেট সত্যটা বলি, সেটা হচ্ছে সহজ কথায় মানুষের এক এক সময় এক এক রকম ভাবে প্যাশন বা ইচ্ছাটা কাজ করে। আমরা ছোটবেলা থেকে যদি বেড়ে ওঠা পর্যন্ত বলি, দেখা যায় যে এক এক সময় আমাদের এক একটা হওয়ার ইচ্ছা ছিল। যেমন একদম ফ্র্যাঙ্কলি বললে আমার ক্লাস 5 পর্যন্ত ইচ্ছা ছিল আমি গরুর রাখাল হব। একদম একদম ট্রু। ইভেন আমি ক্লাস 5-এ যখন ট্যালেন্ট পুল স্কলারশিপ পেয়েছিলাম, তো ওই সময় ইওনো স্যার আমাকে রুমে ডেকে জিজ্ঞেস করেছিলেন যে বাবা তুমি কি হতে চাও। আমি খুবই প্রাউডলি, খুবই সত্যভাবে বলছিলাম যে স্যার আমি গরুর রাখাল হব। ওটা ভালোই লাগতো। আমি গ্রামের রাস্তা দিয়ে স্কুলে যেতাম, তো দেখতাম যে হচ্ছে মাঠে গরু ছাগল চড়তেছে, ওখানে কিছু মানুষজন আছে, এবং আমি একদমই এসএসসি পর্যন্ত গ্রামেই ছিলাম। কিছু কাজও এগুলোর সাথে পুরোপুরি সম্পৃক্ত, এগুলো দেখছি কাছ থেকে। তো এটা ভালোই লাগতো। এরপরে হাই স্কুল লাইফে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো খুব বেশি ভালো লাগতো। তো ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করব বা বুয়েটে পড়ার চেষ্টা করব। ইন্টারমিডিয়েটও একই রকম, কেমিস্ট্রি আমার একদম প্রিয় সাবজেক্ট হয়ে গেল। সাথে ফিজিক্স, বায়োলজি এগুলো বেশ ভালো লাগতো। ম্যাথটা তখন মোটামুটি ভালো লাগতো। তো তখন আমার চিন্তা হলো যে না, আমি ডাক্তার হওয়ার চেষ্টা করব। এই সময় এইচএসসি সেকেন্ড ইয়ার থেকে সিরিয়াসলি মনে হলো যে ডাক্তার হওয়ার জন্য সর্বোচ্চ এফোর্ট দিব। হোপফুলি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়ে গেলাম। মেডিকেল লাইফটা খুবই এনজয় করছি। পড়াশোনা যে খুব বেশি করছি তা না, মোটামুটি বেশ ভালোভাবে পাশ করে গেছি।
আর সাথে সাথে ওই সময়টাতে আমি আবার অ্যাডমিশন কোচিংয়ের সাথে অনেক জোরালোভাবে যুক্ত ছিলাম আর কি। তো প্রায় 15 সাল থেকে 22 সাল বা 21 সাল 6-7 বছর টানা কোচিংয়ে ক্লাস নিয়েছি আমি। কেমিস্ট্রি ক্লাস নেওয়ার জন্য ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর প্রায় সবগুলো বিভাগে যাওয়া হয়েছে। অসংখ্য স্টুডেন্টের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। এবং তো ওই হিসেবে এখনো অনেকের সাথে রাস্তাঘাটে, আজকে মেট্রোতে যখন আসতেছিলাম তখন একজন সাথে দেখা হলো। সে আমাকে বলতেছিল যে আমি আপনার অ্যাডমিশন কোচিং এর স্টুডেন্ট ছিলাম আর এখন বিসিএস দিব। তো সেক্ষেত্রে হয়তো আমি আবার আপনার কাছে অ্যাডভাইসের জন্য আসতেছি। তো এই জার্নিগুলো সুন্দর। তো ওই সময় ইচ্ছা ছিল যে হয়তো কোচিং প্রফেশনও কিছু একটা করতে পারি, কিন্তু একটা সময় আমি ফাইনাল প্রফের আগে ডিসাইড করলাম যে যে না, আমি এখন প্রফেশনাল লাইফে ঢুকে যাব। এবং ফাইনাল প্রফের প্রায় পরপরই আস্তে আস্তে কোচিংটা আমি ছেড়ে দিয়েছি। তারপরে আমি বিসিএস লাইনে আসলাম। বিসিএস লাইনে এসে আমার তখন মনে হলো যে আসলে ঢাকার এই লাইফটা আমার খুব জীবনের সাথে মিশে গেল। যে এই ঢাকা মেডিকেল, ঢাকা ভার্সিটি, টিএসসি, বুয়েট, এই রিজিয়নটা আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই, চা খাই, পড়াশোনা করতেছি ছাদে বসে। সাথে সাথে এখান থেকে পড়াশোনার সুযোগটা আছে। আমি যদি কোনো মাস্টার্স কোর্স করি, এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুবই কাছাকাছি, বা এখানে ম্যাটেরিয়ালস বা যে যাদের সাথে আমি কোলাবোরেশনে কাজ করতে চাই তাদের সংযোগ পাওয়া খুবই সহজ। সেই হিসেবে আমার মনে হলো যে আমি ঢাকায় থেকে বা ঢাকা থেকে বাইরে যে পড়াশোনার সুযোগ বা চাকরি করার সুযোগ পেলে সেটা খুব ভালো হতো। তো ওই হিসেবে তখন আমার মনে হলো যে দুইটা অপশন ভালো হতে পারে। একটা হলো যে এমনিতেই তো সবগুলো ক্যাডার সার্ভিসই ভালো, এখানে যারা হেলথ ক্যাডারে যাচ্ছে তা এটাও তো মানে অসাধারণ সম্মানের একটা পেশা, শিক্ষা ক্যাডার সম্মানের একটা পেশা। এবং তারা আসলে খুবই খুবই জরুরি একটা কাজ করতেছে, জাতি নির্মাণে কাজ করতেছে। এবং এক একজনের প্যাশনের জায়গাটা এক এক রকম। যেমন আমার একজন রুমমেট আছে খুবই জিনিয়াস, আমার দৃঢ় বিশ্বাস সে যদি বিসিএস দেয় খুব সহজে অ্যাডমিন ক্যাডার, ফরেন ক্যাডার, পুলিশ ক্যাডার হোপফুলি পেয়ে যাবে। কিন্তু আমি তাকে অনেক মোটিভেট করার চেষ্টা করছি, অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু সে আসলে কোনোভাবেই যাবে না। সে ডাক্তারই হবে এবং সে খুব ভালো ডাক্তার হবে। হোপফুলি দেখা যাবে যে আমরা ফরেন ক্যাডার হলাম বা অ্যাডমিন ক্যাডার হলাম, যে একসময় তার চেম্বারের সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো আমার এটাই মনে হয় যে যার যে জায়গাটাতে ওই মুহূর্তে প্যাশন কাজ করতেছে সে ওই প্রফেশনটাতে সবচেয়ে ভালো করতে পারবে। মানুষ আনন্দের সাথে বা ইচ্ছার সাথে যদি না করে, এই বিশাল যে একটা ইফোর্ট, মানে একটা বিশাল প্রেশার, এটা মানুষ কখনো সার্ভাইভ করতে পারে না। যেমন মেডিকেল লাইফের যে পরিমাণ ইফোর্ট থাকে, এটাতে যদি আপনি এনজয় না করেন কিছুটা হলেও, এটা আসলে সার্ভাইভ করা সম্ভব না। সেই হিসেবে ওই সময় মনে হলো যে আমি ঠিক আছে, তাহলে আমি একটু ফরেন ক্যাডার যদি হয় তাহলে আমার জন্য ভালো। তাহলে আমি ঢাকায় থাকলাম প্রথম 2 বছর, তো মিনিমাম ঢাকায় থাকতে হবে। এরপরে সাথে সাথে যদি বাইরে যাওয়ার সুযোগ হয় সেক্ষেত্রে বাইরে পড়াশোনারও বেশ ভালো সুযোগ থাকে। সেই হিসেবে ফরেন ক্যাডারটা ফার্স্ট চয়েস। তো এটা হলো একদম সত্য উত্তর। আর পরীক্ষায় বলার জন্য আরো যৌক্তিকভাবে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছিলাম, সাথে যা যা বলা লাগে ওরকম ভাবে আমরা কয়েকজন মিলে ডিসকাশন করে রেডি করছিলাম আর কি। বাহ, যাই হোক, পরীক্ষার উত্তর তো ডিফারেন্ট ছিল এখানকার, যদিও রিয়েল লাইফের উত্তর ডিফারেন্ট। আচ্ছা, তো ফরেন ক্যাডারের জন্য যে প্রস্তুতিটা, তো এটা তো হচ্ছে ভার্সিটি মানে এমবিবিএস যখন পড়ার সময় তখন থেকে কি শুরু হয়, নাকি আসলে যখন গ্রাজুয়েশন শেষ হয় মানে এমবিবিএস শেষ হয় তখন থেকে শুরু হয় আর কি? এটা শুরু কখন, আর বিসিএস ক্যাডার হওয়ার কেন ইচ্ছা হয়েছিল আর কি? লাইক এজ যেহেতু সার্জন, আমি তো ওইটা হই নাই বা বিসিএস ক্যাডারই হব, এই দুইটা কেন হয়েছে? আসলে আমার এমবিবিএস ফাইনাল ইয়ার পর্যন্ত আমি বিসিএস এর জন্য কোনোদিন কোনো বই কিনে পড়েছি এটা মনে পড়ে না, বা ওইরকম ভাবে বিসিএস এর জন্য ঘটা করে আমি কিছু পড়িনি। কিন্তু আমি যে কাজগুলো করেছি সেটাতে বিসিএস এর অনেকটা হেল্প হয়েছে। যেমন বললাম, কোচিং এ ক্লাস নিয়েছি আমি, কেমিস্ট্রি ক্লাস অনেক বেশি নিয়েছি, মানে বলা যায় হাজার হাজার ক্লাস নিয়েছি। ফিজিক্সও মোটামুটি নিয়েছি, বায়োলজিও বেশ সংখ্যক ক্লাস নিয়েছি। ইভেন আমি সাধারণ জ্ঞানও পড়াতাম। তো এই যে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়াচ্ছি, বিজ্ঞান পার্টটা আমার কাভার হয়ে গেল। আমি যখন জেনারেল নলেজ পড়াচ্ছি তখন বাংলাদেশ এবং আন্তর্জাতিকের, ওই সময় অ্যাডমিশন কোচিংয়ে পড়ানোর জন্য কিন্তু বেশ ভালো পরিমাণে পড়ে তারপরে পড়াতে হয়। তাহলে আমার বাংলাদেশ আন্তর্জাতিকের একটা ভালো প্রিপারেশন থাকলো। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, সেক্ষেত্রে ম্যাথ আমি মোটামুটি ভালো পারি। তো সব কিছু মিলে আমি যেভাবে এই 5-6 বছর কাটালাম, আমার মনে হয় আমি ঘটা করে বিসিএস এর জন্য কিছু পড়িনি, কিন্তু ওইটাতে কমপক্ষে 30-40% প্রিপারেশন হয়তো আমার রেডি হয়ে গেছিল। সাথে সাথে আমার সাহিত্যের বই পড়তে খুবই ভালো লাগে, তো আমি বাংলা সাহিত্যের অসংখ্য বই পড়ছি, এখনো পড়ার চেষ্টা করি। সাথে আমার চাচা ছিলেন হচ্ছে ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, তো বাসায় শেক্সপিয়ার, জিবি শ থেকে শুরু করে সমস্ত বইগুলো থাকতো। এবং আমি
তখন হাই স্কুলে পড়ে ওই যে স্টেপ আঁকার মতো ওগুলো টুকটাক পড়ার চেষ্টা করতাম, আমি বুঝতাম না কিছু, না বুঝে জিজ্ঞেস করতাম এটা কি হলো এটা কি হলো। তো পড়তে পড়তে কিছুটা একটা আইডিয়া তৈরি হয়। তো আমি আমার হাই স্কুল লাইফে আমি শেক্সপিয়ারের অনেকগুলো নাটক পড়ে ফেলছিলাম, ইংলিশ আমি কিছুই বুঝি নাই ধরুন। তারপরে আমি আমার চাচাকে জিজ্ঞেস করলাম এটা কিভাবে হলো, এটা কেন হলো, এটা কি হলো, যে তো এভাবে করে আসলে বেড়ে ওঠার মধ্যে দিয়ে হয়তো বাংলা সাহিত্যে যে আমি যে অনেকগুলো বই পড়ে ফেললাম বা কে কিভাবে লেখে সেগুলো নিয়ে আমার মনের মধ্যে একটা ধারণা তৈরি হলো, সেটাও কিন্তু পড়ার সময় একটা হেল্প হয়েছে। তো আসলে ওই ওরিয়েন্টেশনের মধ্যে বিসিএস এর বিষয়টা সম্পৃক্ত ছিল, কিন্তু ওরকম ভাবে ঘটা করে বিসিএস এর জন্য আমি কিছু পড়িনি। আর যখন ফাইনাল প্রপ শেষ হয়ে গেলো তখন তার আমার কোনো কাজ নেই, আমি পুরোপুরি বিসিএস এর জন্য বসে গেলাম। তারপর থেকে লাইব্রেরিতে রেগুলার যেতাম, রেগুলার পড়াশোনা করার চেষ্টা করতাম বিসিএস এর বিষয়গুলো, তো তার সাথে এক্সট্রা বিষয়গুলো। এখন ঘটনা হচ্ছে যে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে ক্যাডার সার্ভিসে আমি কেন যেতে চাই। ক্যাডার সার্ভিসের বাইরেও তো ডাক্তারি করে অনেক ভালো কিছু করার সুযোগ আছে, আম, অবশ্যই আছে। তারপরেও মনে হয় যে চাকরির দিক দিয়ে চিন্তা করলে বাংলাদেশে বিসিএসসি এখনো সব দিক দিয়ে সেরা চাকরি। বিসিএস এর ক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের যে জিনিসটা সবচেয়ে বেশি বেশি তাকে প্রেরণা দেয় যে আমি বিসিএস দিব, সেক্ষেত্রে আমার মনে হয় এক নাম্বার কাজ হচ্ছে যে ওয়ারেন্ট অফ রেসিডেন্স অনুযায়ী আপনার একটা অবস্থান থাকবে, আপনার একটা সম্মান থাকবে, ডিগনিটি থাকবে। তো আপনি যদি হেলথ ক্যাডারও আমি চাই, হেলথ ক্যাডার থেকে হেলথের ডিজি হওয়ার সুযোগ থাকলে, হেলথের ডিজি কিন্তু অতিরিক্ত সচিব ছিল, এখন বর্তমানে সচিব পদমর্যাদায়, মানে আপনি 1 নম্বর গ্রেডে চাকরি করার সুযোগ পাচ্ছেন। তো এরকম যে একটা আপনার পদসোপান অনুযায়ী ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি আপনার যে একটা নিজস্ব অবস্থান থাকতেছে, এটাই হচ্ছে আসলে আমার মনে হয় যে এই ডিগনিটির জায়গাটাই হয়তো প্রত্যেকটা ক্যান্ডিডেটকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। ইভেন বিসিএস দিয়ে কিন্তু আপনি মন্ত্রী পরিষদ সচিব পর্যন্ত হতে পারেন, মন্ত্রী পরিষদ সচিবের যে র্যাঙ্ক, এটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি কিন্তু এমপিরও উপরে। তো এই জায়গাটা একটা প্রেরণা জায়গা, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে চাকরির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেফটি এবং সিকিউরিটি। তো সরকারি চাকরি নর্মালি যায় না, সরকারি চাকরি একবার পেয়ে গেলে সেটা চাকরি যাওয়া শুনেছি যে এটা খুবই কঠিন প্রসেস, বা সরকারি চাকরির একটা নিশ্চয়তা নিরাপত্তা থাকে, শেষ বয়সে পেনশন বা চাকরির অবসরের পরে আর নানান সুবিধা, বাচ্চা কাচ্চাদের জন্য কিছুটা হলেও একটা বরাদ্দ থাকে। তো সেই হিসেবে একটা সেফটি সিকিউরিটি থাকে, চাকরির নিশ্চয়তা থাকে। আর সাথে সাথে এটাও মনে হয় একটা কারণ হতে পারে যে বিসিএস হলে আপনি বড় বড় গভর্নমেন্ট হসপিটালগুলোতে কাজ করার সুযোগ পাচ্ছেন। ধরুন আমি যদি একটা প্রাইভেট এলিট হসপিটালে কাজ করি, সেখানেও অনেক শেখার সুযোগ আছে। আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করলেও শেখার অনেক সুযোগ আছে। কিন্তু পেশেন্টের যে সংখ্যা, মানে একজন ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্ন করলে বা অন্য যে কোনো মেডিকেলে এরকম হতে পারে, আমি আমারটা যেটা দেখছি সেটা বলতেছি, ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করলে সে যে পরিমাণ পেশেন্ট দেখে প্রত্যেক দিন, বা এখানে যখন সে আইএমও হিসেবে জয়েন করতেছে বা সিএ হিসেবে জয়েন করতেছে, যে পরিমাণ পেশেন্টের সাথে তার ওরিয়েন্টেশন হয়, তো প্রত্যেকটা পেশেন্ট দেখতে দেখতে তার খুব ভালো একটা ইনসাইট ডেভেলপ করে এবং সে খুব ভালো একজন ডাক্তার হয়ে যাওয়ার বা খুবই ভালো একজন ক্লিনিশিয়ান, খুবই শার্প একজন ক্লিনিশিয়ান হয়ে যাওয়ার খুবই ভালো চান্স থাকে। সাথে সাথে এই পোস্টগুলো তো খুবই সম্মানের, ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল যদি কেউ হয়, প্রফেসর যদি হয়, টিচার যদি হয়। যেমন ধরুন আমি অন্যদিকে চলে গেছি, কিন্তু যে একজন হেলথ ক্যাডারে আছে সে যখন স্বপ্ন দেখবে যে আমি ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলাম এক সময়, এখন আমি টিচার হলাম, বা আমি এখন এখানে সিএ হলাম, বা এখানে প্রফেসর হলাম, প্রিন্সিপাল হলাম, এটা অনেক সম্মানের বিষয়। সেই হিসেবে আসলে বাংলাদেশে থেকে ডাক্তারি করতে গেলে আমার মনে হয় বিসিএস অনেকেরই প্রথম পছন্দের দিকে থাকবে। অনেকে চিন্তা করে যে না আমি এদিকে না যেয়ে অন্যদিকে যেতে পারি, সেটাও একটা ভালো অপশন। ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে বলার জন্য। আচ্ছা, বিসিএস জার্নিটা প্রথমত যে শুরু করা হয়েছে, রাইট, যে আমি বিসিএস দিব, মাইন্ডসেটও তৈরি করা হয়েছে এবং আমি এখান থেকে প্রস্তুতি নিব। এখন থেকে তো একটা তাহলে গোছানো প্রস্তুতি। হ্যাঁ। তো প্রস্তুতি শুরুটা কিভাবে হয়েছে আর কি, যে আমি কিভাবে প্রস্তুতিটা নেওয়া হয়েছে আর কি, শুরুটা এবং এই জার্নিটা? আমার বিসিএস প্রস্তুতির বিষয়টা টোটালি আনঅর্থোডক্স, মানে নর্মালি একজন বিসিএস প্রিপারেশন যেভাবে নেয় তার থেকে মোটামুটিভাবে অনেকটাই আলাদা। কারণ প্রথম কথা হচ্ছে আমি বিসিএস প্রিলি, রিটেন, ভাইবা এই টোটাল জার্নিতে কোনোদিন কোনো কোচিংয়ের বারান্দাতেও পা দিই নাই। মানে আমি একটা ক্লাসও করি নাই, একটা পরীক্ষাও দিই নাই, একটা মডেল টেস্টও দিই নাই। তো এইটা আমি চিন্তা করছিলাম আমি আমার মতো করে করব। এটা একটা আমি একটা অনলাইনে একটা রিটেন বেসে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমি সেখানেও কোনো ক্লাস করি নাই। এবং দেখা যাচ্ছে আমি খুব বেশি হলে 20-30 মিনিটের মতো ক্লাস করছিলাম। এবং তারপরে আমার মনে হয়েছিল যে আমার কাছে ভালো লাগেনি, হয়তো তার ক্লাস অন্যদের ভালো লাগতে পারে। মানে সহজ কথায় বলতে গেলে আমি এরকম কোনো কোচিং বা কোনো হচ্ছে অনলাইন কোর্স বা এরকম কোনো কিছুর সাথে ইনভলভ না থেকে প্রিপারেশনটা নিয়েছি। এর মানে এই না যে আমি একাই সব কিছু করছি।
কারণ হচ্ছে আমাদের ঢাকা মেডিকেল কলেজের যে সিনিয়র ভাইয়া আপু বা ব্যাচমেট যারা আছে তারা অনেকেই বিসিএস ক্যাডার হয়ে গেছে। জেনারেল ক্যাডার যেমন আছে, হেলথ ক্যাডার যেমন আছে, তাদের কাছ থেকে আমি পরামর্শ নিতাম যে কিভাবে কি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এগুলো পড়তে হবে, কোর্স প্ল্যানটা কিভাবে আগানো যায়। এবং এগুলো শোনার পরে আমি বিসিএস এর সিলেবাসটা নিয়ে যখন দেখছি তখন আমার মনে হয়েছে যে এটার জন্য আসলে কোচিংয়ে না গেলেও সম্ভব। কেউ কোচিংয়ে যেতেই পারে, তাকে গাইডলাইন দেবে, তাকে সুন্দরভাবে পথটা দেখাই দেবে, সে ওইদিকে যাবে, সেটা আলাদা ইস্যু। কিন্তু আমার মনে হয়েছে এটার জন্য যে কোচিংয়ে যাওয়া বাধ্যতামূলক, এটা ভুল। কেউ চাইলে নিজেই এটা করতে পারে। এবং আমার কোচিংয়ে না যাওয়ার পেছনে আরেকটা কারণ হচ্ছে আমি যখন প্রথম পরীক্ষা দিব তখন আমি মোটামুটি পরীক্ষার 1-1.5 মাস বা 2 মাস আগে থেকে যখন প্রিপারেশন নেওয়া শুরু করব, তখন তো আসলে ওই সময় কোচিংয়ে যে লাভ নেই, আমাকে নিজে পড়তে হবে, নিজে রিভিশন দিয়ে সবগুলো রেডি করতে হবে। আর ওই যে বললাম আমি যেহেতু কোচিংয়ে ক্লাস নিয়েছি, ইভেন সাধারণ জ্ঞান পর্যন্ত পড়াইছি, সেক্ষেত্রে আমার একটা ওরিয়েন্টেশন আছে। তো আমি নিজের মতো করে পড়াশোনা করে প্রিলিটা টিকে গেলাম। তো প্রিলি যখন টিকে গেলাম তখন মনে হলো তাহলে পরে তো আর প্রিলি দেওয়ার জন্য আমার কোচিং করার দরকার নেই। রিটেনটা যখন দিলাম বা প্রথম বিসিএসে যখন ভালো হলো, সেক্ষেত্রে আমার মনে হলো যে কোচিংয়ে ওভাবে যাওয়ার দরকার নেই। বরং আমরা যারা আছি, যদি কোনো কিছু দরকার হয়, সিনিয়র ভাইয়ারা আছে, আপুরা আছে, ব্যাচমেট আছে, তাদের সাথে ডিসকাশন করে নিলাম। বা ধরুন আমার কোনো একজন ব্যাচমেট, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, সে আবার কোচিং করতো। আমি দুইটাকেই বলতেছি, একটা আনঅর্থোডক্স, একটা অর্থোডক্স। সেটা হচ্ছে সে আবার কোচিং করতো, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিত, বিভিন্ন জায়গায় ফার্স্ট হতো, এবং তার খাতাপত্র বিভিন্ন জায়গায় অনলাইনে ভাইরাল হতো। তো সে দেখা গেল যে কোচিং করে আসছে, কোচিং করে এসে সে ওখানে অনেক ভালো কিছু শিখছে বা অনেক ভালো একটা স্ট্র্যাটেজি শিখছে, এভাবে লিখতে হবে, এভাবে বলতে হবে। ঠিক আছে, আমি তার সাথে ডিসকাশন করে সেটা শিখে নিলাম, এরকম আর কি। তো আমার আসলে ওরকম ভাবে কোথাও কোচিংয়ে যাওয়া হয়নি বা হয়ে ওঠেনি। আর কিভাবে গুছায় নেওয়া যায় এটার ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে বিসিএস ক্যান্ডিডেটদের মধ্যে সবচেয়ে যে জিনিসটা খারাপভাবে ইফেক্ট ফেলে সেটা হচ্ছে নিজের প্রতি তারা কোনো আস্থা রাখতে পারে না, বা একটা সময় পরে আস্থা হারিয়ে ফেলে। এটা দুইটা জায়গায় ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে আমি পারবো, এই বোধটা সবার মধ্যেই থাকে, কিন্তু কাজ শুরু করার পরে দেখা যাচ্ছে 2 বছর পরে আমি কোনো আউটকাম পেলাম না, না পেতেই পারি। তখন কিন্তু আসলে আউটকামটা মানে মনোবলটা ধরে রাখা খুবই টাফ। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে সবকিছুর জন্য আমার পরামর্শ নেওয়ার দরকার নেই, এই জিনিসটাও আস্থা থাকাটা একটু জরুরি। আসলে বিসিএস এর কোশ্চেন যদি আমরা বিগত 10 বছরের কেউ খুব সুন্দরভাবে অ্যানালিসিস করে সলভ করে, যেমন আমাকে যারা জিজ্ঞেস করে, আমি প্রত্যেককেই প্রথমে বলি যে তুমি বিসিএস এর বিগত 10 বছরের কোশ্চেন তুমি কিছু না পারো, একটাও তুমি পারো না, কিন্তু তুমি তাও 2বার 3বার করে চোখ বোলাতে থাকো, দিয়ে একদম অ্যানালিসিস সহজ সেগুলো সলভ করে ফেলো। এবং বিসিএস এর কোশ্চেনগুলো এমনভাবে সলভ করতে হবে যাতে আপনার কোশ্চেন দেখলে মনে পড়ে যে এই কোশ্চেনটা এত সালে আসছিল বা এই সাবজেক্ট থেকে আসছিল। এই যে আপনি 10 বছরের কোশ্চেন সলভ করলেন, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় টিচার এবং সবচেয়ে বড় গাইডলাইন। কারণ হচ্ছে আমি একজন টিচার হিসেবে যখন পড়াচ্ছি তখন এরকম হতে পারে যে যে টপিক্সটা আমি সবচেয়ে ভালো পড়াইতে পারি সেটা আমি পড়াই দিলাম, স্টুডেন্ট খুশি, আমিও খুশি, টাকা আসলো, কিন্তু চান্স তো হলো না। তো একদম বস্তুনিষ্ঠভাবে বললে বিগত 10 বছরের কোশ্চেন যদি কেউ খুব ভালোভাবে অ্যানালিসিস করে ওইটা একদম সলভ করে ফেলে, ওইটা যদি সবসময় মাথায় থাকে, তাহলে পুরো বিষয়টার জন্য তার একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। এরপরে আমি বাংলাদেশ বইটা খুললাম, তো ওই চ্যাপ্টারটা দেখার সাথে সাথে মনে হবে যে এই টপিক্স থেকে কোশ্চেনটা আসছে, সো আমি এই টপিক্সটা ভালো করে পড়বো। এই টপিক্স থেকে কোশ্চেন তেমন আসেনি, এই টপিক্সটা আমি কম পড়বো। অথবা আমি কোশ্চেন অ্যানালাইসিস করার পর সেটা আমার মনে নাই, তারপরে আমি যদি ওই চ্যাপ্টারে যদি পেছনে যে ওই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আছে সেটা আগে দেখে নিই, যেখান থেকে এই কোশ্চেন আসছে, একবার চোখ বুলাই নিলাম, তাহলে তো আমি বুঝতে পারবো যে এই টপিক্সটা বেশি ইম্পর্টেন্ট, এই টপিক্সটা কম ইম্পর্টেন্ট। এরপরে এই টপিক্সটা আমি বেশি জোর দিয়ে পড়বো, বাকিগুলো কম জোর দিয়ে পড়বো। ঠিক আছে, এখন যেমন আমি যেমন হচ্ছে শিক্ষা পত্রিকা থেকে বারবার কোশ্চেন আসে, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ থেকে এনে 43 আসছিল, 44 আসছিল, 45 আসছিল, একই টপিক্স থেকে। বা পত্রিকার মধ্যে শনিবারের যে চিঠি আছে, শনিবারের চিঠির সাথে কল্লোল পত্রিকা, দুইটা কিন্তু হচ্ছে বাংলা সাহিত্যের একটা প্রতিদ্বন্দ্বী পত্রিকা। কল্লোল পত্রিকার অপোজিটে শনিবারের চিঠি আসছিল। এই জায়গাগুলোতে দেখলাম যে পরপর 2 বছর কোশ্চেন আসে। তো এরকম হচ্ছে আপনার যে টপিকসগুলো যখন আপনার জানা হয়ে যাবে, এই টপিকসগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, তখন আপনি একটা গাইডলাইন পেয়ে গেলেন। এখন বিসিএস এর যে পরামর্শটা সবার জন্য একরকম হয় না। ধরুন কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সে ম্যাথ কিছুই না, কিন্তু যে আর্টস ব্যাকগ্রাউন্ড আসছে তার ম্যাথ অনেক কিছু। এজন্য সে তখন এটা করতে পারে যে আমি এই টপিক্সটা পারি না, এখানে কিছুই করার নেই, তাকে কোচিংয়ে যেতে হবে বা টিচারের কাছে যেতে হবে, যে ওইটা সলভ করে নিতে হবে। এটার কোনো বিকল্প নাই। এবং এখানে এত ভার্সাটাইল মানুষজন মিলে বিসিএস দেয়, এজন্য কারো অ্যাডভাইস যে অ্যাকচুয়ালি কাজে লাগবে, কারটা কার ক্ষেত্রে কাজে লাগবে, এটা বলা খুবই মুশকিল। যেমন আমি ম্যাথ যদি একদিনও পড়ে না যে প্রিলিতে বসি, হয়তো ম্যাথের বেশিরভাগই পারবো, কিন্তু অন্য ক্ষেত্রে নাও হতে পারে। আবার যে আয়ারে পড়ছে সে ইন্টারন্যাশনাল
বেশি পারবে, কিন্তু আমি যদি প্রথম অবস্থায় না পড়ে যেতাম সেটা কম পারতাম। তো এই যে ভার্সাটাইল জায়গা থেকে আমার মনে হয় যে ইউনিভার্সাল ওয়ে হচ্ছে প্রথমে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতেই হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এরপরে আমি যখন বুঝবো যে এই সাবজেক্টটা আমি কম পারি বা আমি আসলে পারবো না একা একা, তখন আমি সেই সাবজেক্টের জন্য আলাদা মেন্টর নেবো, টিচার নেবো, এগুলো করবো। 3 নাম্বার ধাপে এসে আমার অবশ্যই যে জিনিসটা মাথায় রাখতে হবে, কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। এটা আমার মনে হয় যে বিসিএস জার্নির সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে কঠিন পার্ট, খুবই কঠিন পার্ট। বিসিএস ক্যাডার কাউকে দেখলেই মনে হয় যে পড়তে বসি, কয়েকদিন পড়লাম, তারপরে 7 দিন পরে একটা অলসতা চলে আসে। এটাকে আমাদের যে সাইকোলজির ভাষায় প্রোক্রাস্টিনেশন বলে, যে আপনি যখনই আপনার সামনে একটা প্রেশার আসতেছে তখন ওইটাকে আপনি একটু দূরে রেখে যে ঠিক আছে কালকে করব, বা না এটা যাব না, তাহলে এটা দেওয়ার সাথে সাথে আপনাকে ইমিডিয়েট একটা মেন্টাল রিলিফ, আপনার খুব শান্তি লাগবে। এটার জন্য কিন্তু দেখা যায় যে একটা জার্নি শুরু করলাম, কিছুদিন পরে আর ওটা কন্টিনিউ করা হচ্ছে না। দেখা যায় বিসিএস পড়া শুরু করে 40 জন একসাথে মিলে, পরীক্ষা যখন 1 মাস থাকে তখন দেখা যাচ্ছে 10 জন থাকে। তো এই কনসিস্টেন্সিটা ধরে রাখা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এই কনসিস্টেন্সি ধরে রাখলে শুধু বিসিএস না, আপনি ঠিক আছে বিসিএস বা অন্য যেখানে যান না কেন, এটা কিন্তু আপনার জন্য খুবই একটা কি একটা স্ট্র্যাটেজি, এটা ধরে রাখতেই হবে। আমার এখন এই মুহূর্তে একটা ঘটনার কথা মনে পড়তেছে যে খুব সম্ভবত কোন একটা আইপিএলে জশ বাটলার পরপর কয়েকটা টি-20 ম্যাচে সেঞ্চুরি করছিলেন। তো টি-20 ম্যাচে সেঞ্চুরি করা তো খুবই আনলাইকলি, এবং টানা কয়েকটা ম্যাচে করছিল। তো তাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা ছিল আসলে এর ভিতরে সিক্রেটটা কি। তো উনি একটা কথা বলছিলেন যে আমরা যারা টপ লেভেলে পারফর্ম করি, তারা যেদিন হচ্ছে সেঞ্চুরি করি বা যেদিন 0 রানে আউট হয়ে যায়, প্রত্যেক দিনই কিন্তু নেটে যে সমান পরিমাণ প্র্যাকটিস করি, এতগুলোই বল ফেস করি, এতগুলোই কাজ করি, বা এতগুলোই ওই পরিমাণই হচ্ছে এফোর্ট দিই। তো আসলে আপনার এই যে সাকসেস বা ফেইলোর, এটার পরেও যে আপনি ওয়ার্ক এথিক্সটা বজায় রাখছেন, প্রত্যেকদিন একই পরিমাণ বা একই পরিমাণের কাছাকাছি পরিশ্রম করার চেষ্টা করতেছেন, এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যে আপনি এটা যদি মেনটেন করতে পারেন, দেখবেন যে ঠিক আছে আপনি এই মুহূর্তে যেটা যাচ্ছেন সেটা হয়তো পাচ্ছেন না, কিন্তু এটা যে ভালো কিছু পেতে পারেন বা এটার কাছাকাছিও কিছু পেতে পারেন। তো এই জন্য আমার মনে হয় যে এই যে কনসিস্টেন্সি এবং ওয়ার্ক এথিক্স, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি একটু সফল হলেন, হওয়ার পরে দেখা যায় সফলতার স্রোতে আপনি গা ভাসায় দিলেন, সেটা দেখা যাচ্ছে পরিণতিটা আপনার আরো খারাপ হয়ে যেতে পারে। বা আপনি ব্যর্থ হলেন, এটাতে আপনি একদম দুঃখ বিলাস করতে করতে আপনি একদম শেষ হয়ে গেলেন, সেটাও ঠিক না। আসলে সফলতা এবং ব্যর্থতা এই দুইটাকে আমরা যদি একটু পাশ কাটায় রাখতে পারি, দিয়ে আমি যদি সামনের দিকে আগাইতে পারি, এটা আমার জন্য মনে হয় যে এটা খুবই ভালো একটা বিষয় হয়। মানে আমি যেভাবে বিষয়টা চিন্তা করি, ধরুন আমার যেদিন 44তম বিসিএস এর রেজাল্ট হলো, তার আগের দিন পর্যন্ত আমি যে মানুষটা ছিলাম, রেজাল্টের দিনে এক্স্যাক্টলি ওই মানুষটাই আছি আমি। আহামরি তো কোনো পরিবর্তন হয়নি। ওই দিনের মধ্যে তো আমার ভিতরে ওহী নাজিল হয় নাই, বা আমি কোনো কিছু কোনো স্পেশাল কিছু তো পাইনি, স্পেশাল পাওয়ারও পাইনি। তাহলে ওই দিনে আমি ভালো রেজাল্ট করছি, সবাই আমাকে অভিনন্দন করবে, সবাই আমাকে নিয়ে অনেক খুশি হবে, এটা অবশ্যই আনন্দের। কিন্তু আমার দিক থেকে বিষয়টা এটা বুঝতে হবে, আগের দিনেও আমি যে মানুষটা ছিলাম, পরদিনে কিন্তু আমি একই মানুষটা। যদি আমার অ্যাকচুয়ালি কোনো উন্নতি হয়ে থাকে, যদি আমার অ্যাকচুয়ালি কোনো আমি ভালো কিছু করে থাকি, তাহলে এই যে টোটাল 4-5 বছরের জার্নিতে আমি যেটুকু শিখলাম, যে আমার যে হার্ডওয়ার্ক বা ডেডিকেশন, বা আমি এটার সাথে যে রেফারেন্স বইগুলো পড়লাম, সেগুলো থেকে যদি আমি অ্যাকচুয়ালি কিছু শিখতে পারি, তাহলে এটা দিয়ে আমার হয়তো আত্মিক কিছু উন্নতি হতে পারে। কিন্তু একজন মানুষ হিসেবে কিন্তু রেজাল্টের পরে আমার আহামরি কোনো কিছু চেঞ্জ হয়ে গেল না। এরকম না যে রেজাল্টের পর দিন আমি একদম খুবই জিনিয়াস বা একদম সুপার হিউম্যান, এরকম কিন্তু হয়নি। আগের দিনে যা ছিলাম পরের দিনও তাই ছিলাম, এবং এক্স্যাক্টলি এই কারণে আমি রেজাল্টের আগের দিনও যেরকম লাইফ লিড করছি, রেজাল্টের পর দিনও সেই লাইফটাই লিড করছি। এবং ওই সময় আমার যারা ফ্রেন্ড ছিল এখনোই তারা ফ্রেন্ড। ঠিক আছে, এখন অনেক মানুষ আমাকে হয়তো চিনে, তারা আমাকে দেখা হলে হাই হ্যালো, হ্যাঁ খুবই ভালো লাগে, আমার খুবই ভালো লাগে, আমাকে অনুপ্রাণিত করে, আমিও তাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করি। কিন্তু অ্যাকচুয়ালি লাইফ হিসেবে তেমন কোনো কিছুই চেঞ্জ হয়নি। আমি এখন ওই সার্কেলটাকে মেনটেন করি, এবং তাদের সাথে আমার এখনো খুবই ভালো সম্পর্ক। তো এটা বলতেছিলাম যে, এবং আরো একটা বিষয় হচ্ছে, আমি রেজাল্টের আগের দিনে যতটুকু পড়াশোনা করছি, আমি চেষ্টা করছি রেজাল্টের পর দিনও কিছুটা হলেও পড়তে, এবং 7 দিনের মধ্যে আমি আবার একই ফ্লোতে চলে আসছি। এবং এটা আমার কাছে একটা স্যাটিসফ্যাকশনের জায়গাটা হলো যে, দেখা গেল যে রেজাল্ট হয়েছে তো বেশ কিছুদিন হয়ে গেল, হয়তো 7-8 মাস হয়তো হবে। এই সময়ের মধ্যে আমি অনেকগুলো বই পড়ছি, এবং এই বইগুলো পড়ে আমার খুব ভালো লেগেছে যে এই সময়টার একটা ভালো ইউটিলাইজেশন হয়েছে আর কি। তো সেক্ষেত্রে আমি যে পয়েন্টটা বলতেছিলাম যে কনসিস্টেন্সি, যেটা
বা ওয়ার্ক এথিক্স, যেটা যে ঠিক আছে আমার যেদিন মন খুব ভালো সেদিন যতটুকু পড়তেছি, মন একটু খারাপ সেদিনও তার কাছাকাছি পরিমাণ যদি আমি পড়ার চেষ্টা করতে পারি বা পড়তে পারি, এটা ভালো। ধরুন আমার বা কারো কারো একজনের যদি দেখা যাচ্ছে যে তার গার্লফ্রেন্ডের সাথে মনোমালিন্য হলো, এটা নিয়ে সে 1 মাস দেবদাস হয়ে আছে, 2 মাস পরে পরীক্ষা, এটা তো হবে না। এই জন্য কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে। নেক্সট পয়েন্টটা হচ্ছে যে অবশ্যই আমার মনে হয় যে প্র্যাকটিসের জন্য অ্যাটলিস্ট প্রিলি পরীক্ষার জন্য কিছু পরীক্ষা দেওয়া উচিত। ওই যে আমি বললাম প্রিলি পরীক্ষার মডেল টেস্ট দিতেও আমি যাইনি। তাহলে আমি প্র্যাকটিসটা কিভাবে করলাম? আমার একজন সিনিয়র ভাই ছিলেন, আমার জাস্ট ইমিডিয়েট সিনিয়র, ওনার কাছে হচ্ছে অনেকগুলো ওএমআর শিট ছিল, উনি কোচিং থেকে নিয়ে আসছিল। তো আমি বললাম ভাই আমার তো পরীক্ষা কয়েকদিন পর, আমি আর কোচিংয়ে যাবো না। পরীক্ষার আমি জাস্ট হচ্ছে 4-5 দিন আগের থেকে তখন কি করলাম, প্রথম প্রিলির আগে তখন আমি হচ্ছে ওই কিছু মডেল টেস্ট তো কোশ্চেন থাকে, বিভিন্ন কোশ্চেন ব্যাংক থাকে, সেই কোশ্চেন ব্যাংক নিয়ে আমি কিন্তু টানা 5 দিন 5টা পরীক্ষা আমি রিডিং রুমে বসেই দিয়েছিলাম। আমার পাশে যে আমার আরেকজন আমাদেরই টিএমসিয়ান একজন ছিল, আমি তাকে দিয়ে ওই খাতাও কাটায় নিয়েছি, খাতা দেখায় নিয়েছি কেমন মার্কস পাচ্ছি সেটাও দেখতেছি। কারণ এই পরীক্ষাটা দেওয়া জরুরি, কারণ হচ্ছে আমি যখন 2 ঘন্টার মধ্যে 200 মার্কের কোশ্চেন সলভ করতেছি, তো এখানে ম্যাথ থাকবে, ইংলিশ থাকবে, আমি কোনটা আগে দাগাবো কোনটা পরে দাগাবো, টাইম আমার কতটুকু কনজিউম হচ্ছে, বা আমি আরেকবার ঘুরে এসে কোশ্চেনগুলো দেখার সুযোগ পাচ্ছি কিনা, বা আমার মাথা ওই সময় কেমন কাজ করতেছে, কেমন নেগেটিভ মার্কিং হচ্ছে, এটার জন্য হলেও মানে এখন সাথে সাথে কোশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে 47 থেকে একটু বেশি অ্যানালিটিক্যাল কোশ্চেন, যেগুলো একটু বেশি চিন্তা করতে হচ্ছে। সেই হিসেবে আমি বলবো অবশ্যই কিছু পরীক্ষা দিয়ে যে মাথার মধ্যে একটা একটা সেট আপ রেডি হয়ে যাও। মানে কোনো কিছু এরকম সম্ভব না যে স্টেজে যে মেরে দেওয়া কিন্তু কঠিন, মানে না যে একদম স্টেজে যে আমি খুব একদম টপ লেভেলে পারফর্ম না করার আগে আমার মনে হয় যে কিছু এরকম মডেল টেস্ট টাইপের কিছু পরীক্ষা অ্যাটলিস্ট প্রিলির আগে এটা দেওয়া উচিত। দিলে টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বাকি যে বিষয়গুলো সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসবে। এবং শেষ কথা হচ্ছে যে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। যে আমি যদি এখন মাঝ নদীতে যেয়ে বলি যে মন মাঝি তোর বৈঠা নিয়ে আমি আর বাইতে পারলাম না, সেটা আসলেই কোনো সমাধান দিবে না। এবং লাস্টে আরেকটা বলে শেষ করি, সেটা হচ্ছে যে এখন আমি এত পরিশ্রম করলাম, 3 বছর ধরে ধরুন আমি একটা বিসিএস কমপ্লিট করলাম, এরপর আমি কিছুই পেলাম না। এটাতে তো আমাকে আর কেউই মূল্যায়ন করবে না, ধরুন কেউই করবে না। সেক্ষেত্রে আমার স্যাটিসফ্যাকশনের জায়গাটা কি? এটা কিন্তু হয়, আপনি যে ছেলেটা বিসিএস প্রিলি রিটেন ভাইবা পাস করেছে, আপনি তাকে কোনোভাবেই খারাপ বলতে পারেন না। বা ধরেন যে নন ক্যাডার পেয়েছে, খারাপ বলতে পারেন না, সে সমস্ত স্টেপগুলো তো কমপ্লিট করেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার সাথে বা যে একজন ফার্স্ট হলো আর যে নন ক্যাডার পেলো, পার্থক্য মার্কসের পার্থক্য কত, 50-60 হইতে পারে, বা ধরেন আরেকটু বেশিও হলো। তো আপনি 900 মার্কে রিটেন দিচ্ছেন, 200 মার্কে ভাইবা দিচ্ছেন, তো প্রত্যেকটা সাবজেক্টে 5 মার্ক করে হলেই তো 50 মার্ক গ্যাপ হয়ে যাচ্ছে। বা ভাইবাতে 10-20 মার্ক বা 30 মার্ক যদি গ্যাপ হয়, তাহলে আসলে মার্কসের ডিফারেন্সটা কিন্তু খুব বেশি না। কিন্তু দেখেন আমরা যেভাবে দেখতেছি যে যে কিছুই পেলো না, যে ফার্স্ট পেলো তাকে আমরা একদম আকাশ পাতাল, মানে একজনকে মাথায় তুলে নিয়ে নাচতেছি, আরেকজনকে আমি একদম প্রায়োরিটি দিচ্ছি না বা তাকে অবমূল্যায়ন করতেছি, এই বিষয়টা কিন্তু ঠিক না। সেক্ষেত্রে যে পরীক্ষা দিচ্ছে সে যখন চিন্তা করবে যে আমি 3 বছর পর কিছু না পেলে সমাজ আমাকে কিভাবে দেখবে, তাহলে তার কাছে স্যাটিসফ্যাকশনের জায়গাটা কি? এই জায়গাটায় আমার নিজস্ব একটা উপলব্ধি আছে যে আমি যখন কোনো পরীক্ষা দিই, আমার একটা ভালো গুণ বা খারাপ গুণ বলতে পারেন যে আমি কোনো খুবই প্রেশার মোমেন্টে কুল থাকতে পারি, বিশেষ ভাইবা বোর্ডে আমি যতবার ঢুকছি আমি হাসতে হাসতে ঢুকছি, এবং ভাইবা আমি বেশ ভালো দিই, এই বিষয়ে আমি একটু কনফিডেন্ট। এর কারণটা হচ্ছে যে আমি নিজে যেভাবে চিন্তা করি সেটা হলো যে আমার সামনে একটা বড় পরীক্ষা আছে, আমি অনেক ভালো পরিশ্রম করেও সেখানে ব্যর্থ হতে পারি। এই বাস্তবতা মেনে নিয়ে আপনাকে পরীক্ষা হলে যেতে হবে। আমি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ খেলতে যদি নামি, সেক্ষেত্রে আমি খুব ভালো পারফর্ম করে হেরে যেতে পারি। মহেন্দ্র সিং ধোনি একবার খুবই বিখ্যাত একটা কথা বলছিলেন যে ক্রিকেট ইজ অল অ্যাবাউট টেকিং রাইট ডিসিশন অ্যান্ড ওয়ার্ক হার্ড অ্যান্ড রেজাল্ট ইজ অলওয়েজ দ্য বাই প্রোডাক্ট। ভালো আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু যার আসলো না তার যে এই যে 3 বছরে 4 বছরে জার্নি, সে কিভাবে নিজেকে সান্ত্বনা দিবে? সেক্ষেত্রে আমি যেভাবে চিন্তা করতাম যে আমি সর্বোচ্চ ফোরটা দিব, 100% দেওয়ার চেষ্টা করব বা তার কাছাকাছি দেওয়ার চেষ্টা করব। এরপরে যদি কিছু না হয় সেটাতে আমি নিজের কাছে এই হিসেবে সন্তুষ্ট থাকবো, সেটা হচ্ছে যে জীবনটা ডেস্টিনেশন না, আমি এই জার্নিতেও তো অনেক কিছু শিখলাম, এবং এই জার্নির যে অভিজ্ঞতাটা সেটা হয়তো আমার অন্য কাজে লাগবে, বা এটা না হলে আমার অন্য চাকরি হবে, বা আমি অন্য জায়গায় যদি হায়ার স্টাডিজের জন্য যাই বা অন্য প্রফেশন বা আমি কর্পোরেট সেক্টরে যদি যাই, তাহলে এই যে আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা হয়তো আমাকে কাজে দিবে। বা আমি বিসিএস জার্নি শুরু করার আগে যেভাবে চিন্তা করতাম, বিসিএস এ কিন্তু একটা জিনিসও দেখেন সবাই কেউ পাইলেই বিসিএস কে ধুয়ে দেয়, আমি এটাকেও সমর্থন করি না। বিসিএস মানে হচ্ছে সরকারের চাকর, ঠিক আছে, প্রজাতন্ত্রের কর্মজীবী হিসেবে আপনি চাকর ভাবতেও পারেন। তবে আমার মনে হয় বিসিএস এর যে একটা আপনি যদি সিলেবাসটাও যদি দেখেন,
এখানে আপনার কিন্তু অর্থনীতি, আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী, রাষ্ট্রবিজ্ঞান, এগুলো অল্প অল্প করে হলে কিন্তু অনেক কিছু আপনাকে পুরো সংবিধানটা পড়তে হচ্ছে। তো যে মানুষটা সংবিধান আগে পড়ে নাই, এখন সংবিধানটা পড়ছে, সে কিন্তু একটু হলেও ভালো অ্যানালাইসিস করতে পারবে। আমি যদি আমার জায়গা থেকে বলি, আমি আগে মূল্যস্ফীতি কিভাবে হয় বুঝতাম না, এখন কিছুটা হলো তার চেয়ে ভালো বুঝি। একটা স্টেট কিভাবে ফাংশন করে, তিনটা বিভাগের মধ্যে কিভাবে ক্ষমতার ভারসাম্য হচ্ছে, স্টেটের বাইরে সুশীল সমাজ, এগুলোর কি ভূমিকা, এগুলো আমি আগের চেয়ে একটু হলেও তুলনামূলক বুঝতে পারি। তো আসলে এই জার্নিতে কিন্তু আমাদের অনেক কিছু শেখাও হয়ে যায়, জানাও হয়ে যায়। এবং দেখবেন যে আপনি যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে কথা বললেই কিন্তু আপনার মনে হবে যে অ্যাটলিস্ট ছেলে এটা কিছু জানে বা অনেক কিছু পড়তেছে, জানতেছে, মানে এই ভাইবটাও কিন্তু সুন্দর। তো আসলে যে এভাবে আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটার মাধ্যমে সবাই আর অনেক বেশি জানতে পারবে। এবং আমি এক্সপেক্ট করি যে যারা এত পরিশ্রম করতে, সবারই যেন হয়ে যায়। স্টিল যদি না হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে হয়তো তার জন্য আরো ভালো কিছু আছে এবং সে এটা দিয়ে অবশ্যই ভালো কিছু করে ফেলতে পারবে। সরি, অনেক অনেক না, না, লম্বা না, অ্যান্সার এটা দিয়ে দিয়েছি। দরকার ছিল। যাই হোক, মানে এটা হচ্ছে টিচারদের একটা বদ অভ্যাস। না। আমি 15 সাল থেকে 7 বছর কোচিং এ পড়াইছি, তো হ্যাঁ। এই জন্য আসলে টিচাররা অল্পতে শেষ করতে পারে না, না। এটা হওয়া উচিত, কারণ এইখান থেকে অনেক কিছু লার্নিং পাত আছে অনেকে। কারণ আসলে বাংলাদেশে বিসিএস পরীক্ষার্থী অনেক লম্বা ফুল। এই লম্বা ফুল থেকে চান্স পায় খুবই অল্প পরিমাণ ক্যান্ডিডেট। সো বাকিরা কিন্তু হতাশ হয়ে যায় দিন শেষে, যে আমি তো ট্রাই করলাম, কিছুই পেলাম না। কিন্তু অ্যাকচুয়ালি সে যা পাইছে সেটা রেজাল্টটা অন্যভাবে আসতেছে, সরাসরি বিসিএস এর পরীক্ষার খাতা থেকে আসতেছে না, সেটা লার্নিং একটা পাথ হইছে। এই লার্নিং পার্টটা তার অন্য অন্য কাজে হেল্প করবে। হ্যাঁ, অবশ্যই লাইক এজ অবশ্যই hopefully। আমরা যে ডিগ্রিগুলা নেই, এমবিবিএস বা ওই যে ইঞ্জিনিয়ারিং বা এই ডিগ্রিগুলা, এটা সবসময় আমরা যে ওই ফলে জব করি বিষয়টা এরকম না। এখান থেকে আমরা অনেক কিছু শিখি। যেমন আপনি একটা কথা বললেন যে আপনি হচ্ছে ভাইবা বোর্ডে যান বা যেখানেই যান, ওভার প্রেসারে কাজ করতে পারেন। এটা কিন্তু একটা এমন একটা স্কিল, যেটা ডাক্তার হইলে হবে না, যেটা বিসিএস ক্যাডার হইলে হবে না। এই স্কিলগুলা কিন্তু কম্পেয়ার করা যাবে না। সো এগুলা কিন্তু আসলে এই যে লম্বা জার্নিগুলা, এগুলার মধ্যেই তৈরি হয়, হুট করে তৈরি হয় না। ওভার প্রেশার হয়তো নিতে পারেন আপনি, নিতে নিতে আপনি এটা মানে হয়ে গেছে Exactly। আপনি আপনি হুট আসলে করে আপনি পারেন কোন সিচুয়েশনে কতটুকু আপনি এফোর্ট দিতে পারবেন, বা ওই সিচুয়েশনে আপনি কতটুকু ক্যাপাবল, আপনি ওই সিচুয়েশনের মধ্যে না গেলে কোনোদিন আপনি নিজেকে জাজ রাইট করতে পারবেন না। রাইট অ্যাকচুয়ালি সে কতটা ভালো, সে যদি ওই ভাইবটা না নিয়ে, ওই সিচুয়েশনটা ফেস না করা পর্যন্ত কিন্তু বোঝা যায় না। এক্স্যাক্টলি আমি বিশেষ ভাইবা নিয়ে একজনকে সারাদিন জ্ঞান দিলেও, সে একবার বিশেষ ভাইবা ফেস না করা পর্যন্ত সে আসলে বুঝবে না বিষয়টা কেমন। অ্যাকচুয়ালি তো এই জার্নিটার মধ্যে দিয়ে, মানে অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ ডেস্টিনেশন, ইটস এ জার্নি। তো এই জার্নিটা অবশ্যই পেইনফুল, কিন্তু সাথে পড়াশোনাগুলোর মধ্যে কিন্তু মজাও আছে। হ্যাঁ, মজা আছে, আড্ডা আছে, তো ফ্রেন্ডদের মধ্যে এটা নিয়ে তর্ক হয়, বিতর্ক হয়। মানে আমার সব মিলে মনে হয় যে এই যে বিসিএস জার্নি নিয়ে স্টুডেন্টদের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট মিলে একসাথে ডিসকাস করতেছে, পেপার পড়তেছে, একজন আরেকজনের সাথে তর্ক করতেছে, এই এটা পড়লে এরকম হবে, বা এটা না, এটা ভুল বলছে, এই বইটা ভালো, এটা মানে এই ভাইবটাকে আমি এনজয় করি। রাইট। এবং এখনো যখন বিসিএস কোনো শিক্ষার্থী যারা আমার কাছে আসে, বা আমার জুনিয়র যারা আছে তারা আসে, আমি এই বিষয়টাকে তাদের সাথে আমার গল্প করতেও খুব ভালো লাগে, আমি আমার যতটুকু অভিজ্ঞতা আছে শেয়ার করি। মানে এই ভাইবটা খুবই সুন্দর। হ্যাঁ, ওইটাই সারাংশ রাখলাম আর কি। আচ্ছা, তাহলে আমি আবার ওই আগের প্রশ্নের সাথে সুর মিলিয়ে নিয়ে আসি। এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল যাদের জার্নি স্টার্ট করা উচিত, এক পয়েন্টটা ছিল হচ্ছে অ্যানালাইসিস করা, প্রপার অ্যানালাইসিস। হ্যাঁ, আচ্ছা, আমি সেখান থেকেই নেক্সট প্রশ্নে যাচ্ছি। তো আমি যখন অ্যানালাইসিসটা করব, ফর এন এক্সাম্পল, আমি কখনো বিসিএস পরীক্ষা দিই নাই। সো আচ্ছা। এবং বিসিএস পরীক্ষা দেওয়ার ইচ্ছাও ছিল না, সো দেই নাই। সো এখন ধরেন আমি বিসিএস দিব সামনে, তো আমি ধরেন আগে অ্যানালাইসিসটা ফলো করলাম, রাইট? তাহলে আমি কিছু একটা আইডিয়া পাইলাম যে আমি কোথায় থেকে শুরু করব এবং আমার জার্নিটা কেমন হওয়া উচিত। এখন আমি যখন কোথাও থেকে শুরু করলাম, কিছু প্র্যাকটিস করলাম, পরবর্তী হওয়া উচিত কি আমার, কি আসলে নিজের যাচাই করা উচিত না যে আমি আসলে কোন টপিক কেমন পারি, কোন টপিকে যেগুলো টপিক ভিত্তিক পাইতেছি আমি অ্যানালাইসিস থেকে, সেগুলোতে আমার পারফরমেন্সটা কেমন। আমি যদি নিজের পারফরমেন্স যাচাই না করতে পারি, শুধু পড়েই গেলাম, পরীক্ষার হলে যাই যাচাই করলাম যে আমি কেমন, তাইলে তো বেটার মানে স্টেপ না। এটা একটু রিস্ক হয়ে যায়। রিস্ক না, এটা তো মানে হয়তো কারো হয়ে গেছে এরকম ভাবে, সেটা ডিফারেন্ট কেস, বাট এরকম হওয়াই উচিত না আমার মতে, রাইট? হ্যাঁ, রাইট, আপনার সাথে একমত। আমারও এটাই মনে হয় যে আসলে প্র্যাকটিস করা দরকার। এবং পরীক্ষা দিতে থাকলে, যে দেখা যাচ্ছে প্রথম পরীক্ষাটা আমি যখন প্রিলি দিব, তখন আমার মধ্যে যে দোটানাগুলো কাজ করবে, যে ভাইবটা কাজ করবে, এরপর 2-3টা দেওয়ার পরে কিন্তু আমি অনেক বেশি ম্যাচিউরড হয়ে যাব এবং অনেক বেশি কাম থাকতে পারবো। এবং কাম থাকে মানুষ যখন সবচেয়ে বেশি শান্ত থাকে, যখন খুব বেশি রিল্যাক্স থাকে, আমার মনে হয় সবচেয়ে বেস্ট আউটকামটা দিতে পারে। সেক্ষেত্রে অনেকগুলো পরীক্ষা দিতে দিতে যদি ওইটার মধ্যে একটা অভ্যস্ততা চলে আসে,
তাহলে অবশ্যই আউটপুটটা ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, আমি এখান থেকে আরেকটু ফলো আপ কোশ্চেন করি। লাইক এস তো মানুষের তো ধরেন হচ্ছে গিয়া ভালো করার জন্য, যেমন সাকিব আল হাসানের একটা কথা ছিল যে অন্য অনেক প্লেয়ারও ভালো করে, ঠিক আছে? তো অন্য সবাই প্র্যাকটিস করে, তুমিও প্র্যাকটিস করো। সো আসলে তো তুমি কেন অলরাউন্ডার নাম্বার 1 হইতেছো? সো অন্যরা তো প্র্যাকটিস করতেছে, কেউ তো প্র্যাকটিস করে না এমন না এখানে। আচ্ছা, তো সে তার রিজনটা ছিল, আমি আসলে জানি আমার দুর্বল পয়েন্টটা কোথায়, আমি সেই জায়গাতে সেই পরিমাণ প্র্যাকটিস করার ট্রাই করি যেখানে আমার দুর্বল পয়েন্টটা জানি। তো আচ্ছা, এই পয়েন্টটাকে আমি এখানে টানতে চাচ্ছিলাম আর কি। তো আমরা যখন প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার শুরুতেই তো আর দুর্বল পয়েন্ট জানবে না, কিছু প্র্যাকটিস যখন করবে তার তো একটা কন্ডিশনে চলে আসবে। হুম। তো তখন আসলে ওই জিনিসটা মানে আপনার ক্ষেত্রে কোনো হেল্প করছে কিনা, বা আপনি নিজে ওই জিনিসগুলা কি কোনো ওভারকাম করার সুযোগ ছিল পার্সোনাল লাইফে, যে আমি জানছি যে আমি এইখানে আমার উইক পয়েন্ট, আমি এগুলা বেশি জোর দিছি, তারপরে এখানে ওভারকাম করছি, এরকম কোনো? আমি এজন্যই বলে নিলাম যে আমার প্রিপারেশনের স্টাইলটা একটু আনঅর্থোডক্স টাইপ ছিল। যে আমি অ্যাকচুয়ালি কোনোদিন বিসিএস কোচিং এ যাইনি। Okay. তো এটা অ্যাকচুয়ালি রিস্ক ছিল। তো না, পার্সোনালি পড়ার আমি ক্ষেত্রে। সেই রিস্কটা নিয়েছি এবং প্রথমে একবার যখন বিসিএস দিয়ে নিয়েছি, তো তখন এরপরে চিন্তা করছি তো একটা প্র্যাকটিস হয়ে গেছে, এরপরে নিজের মতো করে পড়লেই হবে। আর সাথে আমি বললাম যে আমার যে সার্কেলটা ছিল, সিনিয়ররা, ব্যাচমেটরা, তারা অনেক বেশি কোঅপারেটিভ, তাদের কাছে অনেক কিছু শিখছি, জুনিয়রদের কাছ থেকে অনেক কিছু শিখছি। তো এভাবে করে একটা দেখা গেল যে আমার ফ্রেন্ড সে কোচিং এ পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে গেছে, তার খাতা সব জায়গায় টাঙানো আছে যে এইভাবে লিখতে হয়। তো ওর খাতাটা আমি একদম হার্ড কপি নিয়ে বসে বসে দেখতেছি, হ্যাঁ এভাবে লিখতে হয়। তো এইভাবে একটা কোঅপারেশনের মাধ্যমে মোটামুটি একটা কনফিডেন্স চলে আসছে যে ঠিক আছে, আমি পরীক্ষা দিয়ে দেখি, হোপফুলি হয়ে বুঝতে যেতে পারে। পারছি। মানে যেহেতু আপনার ওই যে আগে থেকে একটা টিচিং এর ভাইব ছিল, আরেকটা হচ্ছে এটাই এটা এনভায়রনমেন্ট actually ফুলটা ডিফারেন্ট আমি ছিল। আমি প্রথমে যেটা বলে নিছি, মানে এত ভার্সাটাইল একটা গ্রুপ বিসিএস দেয় যে এটাকে আপনি কোনোভাবে একসাথে মেলাতে পারবেন না। রাইট। যেমন আমি কিন্তু আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছে, সবাইকেই পড়াশোনা করতে হয়, কিন্তু এটার পরিমাণ কিন্তু সবার জন্য সমান না। আমার একজন ফ্রেন্ড আছে, আমি একদম তাকে কাছ থেকে চিনি, এবং অনেকেই বলে না যে 7 দিন পরে বিসিএস হয়ে গেছে, এগুলো হচ্ছে সব গাল গল্প। না, এটা আমি একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দেখছি। যে আমার একজন ফ্রেন্ড আছে, ওর ইন্টার্নশিপের সময় ও 7 দিন আগে জাস্ট একটা কোশ্চেন ব্যাংক নিয়ে আসছে, 7 দিনে টুকটাক উল্টাই দেখছে, এবং এর মধ্যে সে ইন্টার্ন ডিউটিও করছে। এর মাধ্যমে সে পরীক্ষা দিচ্ছে, সে প্রিলি টিকে গেছে, রিটার্ন টিকছে, ভাইবা টিকছে, এবং সে ওই বিসিএস এ কিন্তু ক্যাডার। এখন আপনি যদি বলেন না আমি বাড়াই বললাম, এটা তো আমার নিজের ঘটনা না, আমি তো আমার মহত্ব জাহির করার জন্য এটা বলতেছি না, আমি আমার ফ্রেন্ডের কথা বলতেছি, এবং এটা আমাদের ডিএমসি সবাই জানে, কেসে আমি নাম বলছি না। তো অ্যাকচুয়ালি সে কিভাবে 7 দিনের মধ্যে পারলো, কারণ হচ্ছে তার এই বিষয়গুলো নিয়ে আগের থেকে এত বেশি জানাশোনা। সে সে এরকম ভাবে ইউএসএ ফরেন পলিসি বলেন, বা বাংলাদেশের রাষ্ট্রনীতি, বা ম্যাথ, বা আপনার বিজ্ঞান, সমাজের যেটাই জ্ঞান। বলেন না কেন, এগুলো নিয়ে সে হচ্ছে অনেক বেশি ডিসকাশন করছে, অনেক বেশি এখানে থেকে অনেক জার্নাল পড়ছে, অনেক কিছু পড়ছে, এবং এগুলোর সাথে সে এমন ভাবে মানে দেখা যাচ্ছে যে আমি যে বইটার নাম মুখস্থ করতেছি, যে এই বইটা উনি লিখছেন, সে হয়তো সে বইটা ওই উনি বইটাই পড়ে পড়ে গেছে। ফেলছে। তো এরকম ভাবে যার আগের থেকে অনেক জানাশোনা আছে, মানে যে অনেক বই পড়ে, অনেক জার্নাল পড়ে, বাংলাদেশ ইন্টারন্যাশনালে যদি বিষয়গুলোর সাথে ওরিয়েন্টেশন থাকে, তার জন্য কিন্তু জার্নিটা অনেক সহজ হয়ে যাবে, এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগ জিনিসপত্র তার জানা। তো সে 7 দিনে জাস্ট একটু রিভিশন দিছে, সে টিকে গেছে। হয়তো রিটেনের আগে 1 মাস পড়ছে, তারপরে ভাইবার আগে কিছুদিন পড়ছে, সে ক্যাডার হয়ে গেছে। আবার অনেকের কিন্তু এই কাজটা করতে দেখা যাবে যে 1 বছর। 1 বছর লাগতে পারে। কারণ ধরুন আমি যদি একদমই বাংলাদেশ এবং আন্তর্জাতিকের বিষয়বস্তু সম্পর্কে কিছুই ধারণা না থাকে, আমি রাজনীতি সম্পর্কে যদি কিছুই, যেমন অনেক মেয়েরা কিন্তু রাজনীতির বিষয়ে অনেক বেশি সচেতন, আবার মেয়েদের একটা গ্রুপ থাকে যারা হচ্ছে ম্যাথ। রাজনীতির বিষয়টা পছন্দ করেন না, এই জন্য ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্পর্কেও তাদের পড়তে ভালো লাগে না। যেমন আমার ছোট বোন ফারিয়া আছে, ওর গল্প চলে আসে আর কি, ও আমার সাথে অনেক বেশি রিলেটেড। তো ফারিয়া মনে হচ্ছে আমাকে ওই যে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছিল, বাসায় গেছি, বলছে এই যুদ্ধ কেন হয় বলো তো। আমি বললাম যে শোনো, এটা যুদ্ধ বুঝতে হলে তোমাকে একটু বুঝতে হবে যে এক সময় স্নায়ু যুদ্ধ ছিল, স্নায়ু যুদ্ধের সময় 2টা সুপার পাওয়ার ছিল, একদিকে আমেরিকা আর একদিকে সোভিয়েত ইউনিয়ন। তো এদের যে একটা কম্পিটিশন ছিল, ওটা থেকেই কিন্তু আস্তে আস্তে এরকম হচ্ছে। আমি তাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, বলছে ভাই এইসব তুমি বাদ দাও তো, ওরা তো দুইজনে একসাথে বসে মিলেমিশে একটা সমঝোতায় চলে আসলেই হয়ে যায়। তো ছোট বাচ্চা হিসেবে কিন্তু তার চিন্তা ভাবনা এরকম যে 2টা দেশ ঠিক আছে, আর একসাথে আসলো, চিন্তা ভাবনা করলো, হয়ে গেল, মানে খুবই সিম্পল। তো আসলে যদি রাজনীতির বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু ধারণা না থাকে, এগুলো আমি যদি পত্রিকা না পড়ি, তখন কিন্তু এই জিনিসটাতে একদম নতুন ঢুকে একটা ভালো প্রিপারেশন না, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, সময় সাপেক্ষ এবং পরিশ্রম সাধ্য ব্যাপার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে নিজে নাও হতে পারে, সেক্ষেত্রে তার কোর্স করা লাগতে পারে, তার কোচিং করা লাগতে পারে। আমি এই জন্যই বললাম যে আসলে
ওই যে আমার ফ্রেন্ডের 7 দিনে হলো, আরেকজনের 2 বছর লাগতে পারে। তো সেই হিসেবে আপনার জায়গাটা আপনাকে দেখে আপনার মতো করে একটা আপনার পথে আপনাকে আগাতে হবে। আমি কিছুদিন আগে সিদ্ধার্থ নামে একটা উপন্যাস পড়ছি, হেরমান হেসের। তো হেরমান হেসে একজন পাশ্চাত্য দার্শনিক, কিন্তু সে কিন্তু প্রাচ্যের দর্শন নিয়ে কাজ করছে, এবং বৌদ্ধ ধর্মের যে গৌতম বুদ্ধের যে সাধনা এবং সেক্ষেত্রে মানুষ কিভাবে মুক্তি লাভ করতে পারে সেরকম একটা বিষয় নিয়ে আলোচনা করছে। ওটার একটা লাইন আমার এখন মনে পড়তেছে, সেটা হলো খুবই তরুণ একজন সন্ন্যাসী, তরুণ সন্ন্যাসীর নাম হলো সিদ্ধার্থ। মানে সিদ্ধার্থ নাম দেখে সবাই ভাবছে এটা হয়তো গৌতম বুদ্ধ, কিন্তু এই সিদ্ধার্থ কিন্তু গৌতম বুদ্ধ না, ওটা একটা কাল্পনিক চরিত্র যেটা উপন্যাসিক তৈরি করছেন। তো সিদ্ধার্থ গৌতম বুদ্ধের সাথে দেখা করে, দেখা করার পরে গৌতম বুদ্ধের পরামর্শ নিয়ে তার খুবই ভাল লাগে এবং তার সে মুগ্ধ হয়ে যায় এবং সে তাকে মুক্তির পথও বলে। কিন্তু মুক্তির পথটা যখন বলে তখন সিদ্ধার্থের মনে হয় যে কেউ কারো দেখানো পথে মুক্তি পেতে পারে না। সেখান থেকে কিছুটা নির্দেশনা পেতে পারে, কিন্তু তার দেখানো পথ, একজনের দেখানো পথ হুবহু ফলো করে আরেকজন মুক্তি পেতে পারে না। অবশ্যই তার নিজের কিছু থাকতে হবে। সিদ্ধার্থ কিন্তু তখন নিজের পথে মুক্তির জন্য অন্য পথে রওনা হয় আর কি। তো সেক্ষেত্রে আপনি সবার কাছ থেকে নিতে পারেন, কিন্তু অবশ্যই কারোটা 100% ফলো করবেন না, Right. আমারটা 100% ফলো করবেন না। আপনার যে যে জায়গাতে আপনি আছেন সেই জায়গার সাথে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে আপনি সেদিকে আপনাকে আগাতে হবে। রাইট, রাইট। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয়, তো ধরেন যারা প্র্যাকটিস করতেছে, তো তাদের হচ্ছে গিয়া এই নিজের জায়গা থেকে সে তো একটা কন্ডিশনে যাচ্ছে। তো আপনি যেটা এটার জন্য লাস্টে যেটা করছিলেন, আপনার তো মনে হয় কি আপনার ফ্রেন্ডদের কিছু মডেল টেস্টের প্রশ্নগুলা নিজে একটু যাচাই করছেন যে আসলে আমি ওই টাইম মেনটেন করতে পারি হ্যাঁ, কিনা। হ্যাঁ। এটা আমি হচ্ছে আন্ডার এটা প্রথমবার যখন প্রিলি দিই তখন 4-5টা পরীক্ষা আমি হচ্ছে রিডিং রুমে বসে দিয়েছি। Right. রাইট, প্রিলিমিনারি, আমি রিটার্ন তো ওটাও করি নাই, ওটাও একটা রিস্ক নিয়ে নিছি। প্রথম বিসিএস যখন দিছি ওটা প্র্যাকটিস পরীক্ষা, এরপরে এটা এই আর কি। কিন্তু খাতা দেখছি, ওদের খাতা, ওরা যখন পরীক্ষা দিয়ে আসলো, কি অবস্থা, তুমি তো আজকে কোপ মারছো, আজকে খাও, ঠিক আছে খাতাটা দেখাও, কিভাবে লিখবো বলো। মানে আমি অনেকের কাছ থেকে অনেক কিছু শিখছি, এবং আমি এই জিনিসটা আমি আমার ক্যাম্পাসের প্রতি এবং আমার যে সারাউন্ডিংস আছে, আমার যে এনভায়রনমেন্ট আমি ডিএমসিতে পেয়েছি, এটা আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কারণ এই এনভায়রনমেন্টটা না থাকলে হয়তো আমি এরকমভাবে আসতে পারতাম না। কারণ মানুষজন অনেক বেশি কোঅপারেটিভ, সাথে ফ্রেন্ডলি থাকতেই পারে, কিছু জায়গায় কিছু দুষ্ট মানুষ থাকতে পারে, কিন্তু ইন জেনারেল ওই ভাইবটা আমার খুবই ভালো লাগে। এবং এটা আমার একটা খুশির কারণ ছিল যে সেগুনবাগিচায় পোস্টিং হবে, ডিএমসি ক্যাম্পাস খুবই কাছে, ঠিক আছে, অফিস শেষ করে এখানে এসে আড্ডা দেওয়া যাবে। দ্যাট সাউন্ডস গুড। আচ্ছা, তাইলে এখন আসি আমরা তাইলে আপনার যদি, যেমন আপনি যেটা বলছিলেন যে এই এখন তো নতুন যে বিসিএস গুলো হয়েছে, লাস্ট কয়েকটা বিসিএস, এখানে কিন্তু এক্সাম ট্রেন্ডটা একটু কম ম্যাচিং হয়েছে বা কোশ্চেনের ডিফিকাল্টিটা অনেক চেঞ্জেস হয়েছে, রাইট? সো এখন তাহলে নতুন যারা বিসিএস দিবে তাদের জন্য আসলে সাজেশন কি, তারা কি করা উচিত? বা আসলে দেখুন, যে আমার মনে হয় যে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে 2টা বিষয় থাকে। একটা হচ্ছে আপনি কতটুকু জানেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি কতটুকু আউটপুট দিতে পারেন। তো আমাদের হচ্ছে এই কোচিং বা যখন হচ্ছে বিভিন্ন কোর্সের ট্রেন্ডটা আসে, তখন আমরা এই বিষয়টাতে খুব বেশি মনোযোগী হয়ে যাই যে কিভাবে কমন পাওয়া যাবে, বা কিভাবে পরীক্ষায় ভালো করা যাবে, কিভাবে শর্টকাট টেকনিকে যাওয়া যাবে। কিন্তু এই জানার বিষয়টাতে আমাদের একটা স্বল্পতা থেকে যেতে পারে। আমার এটা কখনোই মনে হয় না যে একজন মানুষ একদমই কম জেনে পুরো বিসিএস প্রসেসটা কমপ্লিট করতে পারবে, কারণ তাকে একটা পর্যায় পর্যন্ত জানতেই হবে। তাই বলো এটা সীমাবদ্ধ থাকতে পারে। যেমন আমি যতটুকু জানি, আমার ওই যে ফ্রেন্ডের কথা বললাম 7 দিনে প্রিলিটি গেছে, সে আমার চেয়ে অনেক গুণ বেশি জানে, ঠিক আছে। আবার আমার আরেকজন ফ্রেন্ড আছে যিনি হেলথ ক্যাডারে আছে। তো আমার যে কোনো বিষয় জানার দরকার যদি হয়, আমি অ্যাকচুয়ালি যখন সত্যটা জানতে চাই, বা ধরুন আমার মনে হলো যে বাংলাদেশের রাজনীতি 20 বছর পরে আসলে কোন দিকে যাবে, তো এরকম প্রেডিকশনে যখন দরকার হয় বা এরকম আলোচনা যখন দরকার হয়, আমি তাকে জিজ্ঞেস করি। কারণ যে এত সংখ্যক বই পড়ছে, মানে তাকে ডিএমসি সোফিস্ট বলা যায়, অথচ সে খুবই কারো কাছে তার কোনো প্রচারের কোনো আগ্রহ নাই বা কোনো কিছু নাই, এরকম। তো জানার স্বল্পতা বা আলাদা আলাদা থাকতেই পারে। তো একজন মানুষ যে একদমই কম জেনে বিসিএস ক্যাডার হয়ে যাবে, এই চিন্তাটা মাথা থেকে দূর করতে হবে। আপনাকে জানতে হবে, পড়তে হবে। কারণ হচ্ছে আপনি যখন প্রিলি দিচ্ছেন তখন দেখা গেল যে ঠিক আছে একটু সুপারফিশিয়ালি মুখস্থ করে গেলেও হতে পারে, কিন্তু প্রিলির কোশ্চেন এখন চেঞ্জ হচ্ছে, তাহলে এখানেও আপনাকে একটু ডিটেলসেই কিন্তু পড়তে হচ্ছে। এরপর রিটার্নে কিন্তু আপনাকে একটা অ্যানালাইসিস করতে হচ্ছে, বিভিন্ন আঙ্গিক থেকে দিতে হচ্ছে। আর ভাইবায় যখন আপনি যাবেন, একজন মানুষকে একদম টোটালি এক্সপোজ করা সম্ভব ভাইবার সময়, যে আপনি ওই মোমেন্টে সাথে সাথে ইমিডিয়েট উত্তর দিতে হচ্ছে, এবং সে উত্তরটা
কতটুকু ফ্রুটফুল আর কতটুকু বাস্তবসম্মত, এই জিনিসটা আপনার যদি একদম ভালো ধারণা না থাকে আপনি কোনোদিন উত্তর দিতে পারবেন না। আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি, আমাদের একটা ভাইবা থ্রেড করছিলাম, একজনকে জিজ্ঞেস করছে যে ডলারের তো একটা হচ্ছে অবনমনের প্রসেস চলতেছে, ডলারের যে ডমিনেন্ট ভাইবটা ছিল সেটা কিন্তু এখন একটু কমে আসতেছে, আপনার কি মনে হয় ডলার কি ভবিষ্যতে পতন হয়ে যাবে না ডলার টিকে থাকবে? তো সে বলছে যে ডলার পতন হয়ে যাবে। আপনার কি মনে হয় কত বছরের মধ্যে পতন হবে? সে বলছে 5 বছর। তো দেখেন এই টাইপের যদি উত্তর কেউ দেয় তা তো আসলে এটা সম্ভব না, কারণ তার হচ্ছে আসলে ডলার কিভাবে কাজ করে, অর্থনৈতিক সিস্টেম কিভাবে কাজ করে, নতুন মুদ্রা কিভাবে একটা নতুন জায়গা নিবে, সেই জায়গাগুলো সম্পর্কে যদি তার একটা ভালো ইনসাইট না হয়, যে ওই বিষয়টা সম্পর্কে সে দেখতে পায় বা ওই বিষয়টা সম্পর্কে তার একটা খুবই ক্লিয়ার কনসেপ্ট আছে, এরকম ছাড়া আসলে ভাইবাতে ভালো করা কঠিন। এই জন্য আমি বলবো যারা নতুন জার্নি তারা অবশ্যই জানার বিষয়টাকে জোর দিতে হবে, অবশ্যই ধাপে ধাপে। আমি প্রিলিতেই হাফেজ হয়ে যাব না, প্রিলিতে যতটুকু দরকার সেটা পড়তে হবে, রিটেনের সময় আরও একটু ডিটেলসে পড়তে হবে, ভাইবার সময় আরও একটু ডিটেলসে পড়তে হবে। এবং এটা পড়ার সময় অনেক সময় দেখা যাচ্ছে যে আমি একটা টপিক বুঝতেছি না, কিন্তু যেটা খুবই ভাইটাল সেটার জন্য প্রয়োজন আমি ইউটিউবে সার্চ দিয়ে সেখানে একটা ভিডিও দেখে নেবো, আমি ChatGPT-তেও সার্চ দিতে পারি বা আমার রেফারেন্স বই দেখতে পারি। যেমন ইন্টারন্যাশনাল ক্ষেত্রে বলতে পারি, আমার টেবিলে প্রথমেই আমি যখন বিসিএস প্রিপারেশন নিই, রাজনীতি কোষ নামে একটা বই আছে, কূটনীতি কোষ নামে একটা বই আছে। রাজনীতি কোষ সম্ভবত হারুনুর রশিদ স্যারের লেখা, আর কূটনীতি কোষটা হচ্ছে শামীমা আহসান স্যারের লেখা। তো যে কোনো টপিক কিন্তু ওখানে খুব সুন্দরভাবে এলাবোরেটলি দেওয়া আছে। তো আমার যে জিনিসগুলো দরকার সেখান থেকে আমি দেখে নিতে পারি। তার মানে আমি যদি এক কথায় বলি তাহলে আমাকে অবশ্যই জানার বিষয়টাকে জোর দিতে হবে। তার সাথে এরপরে আমি ওইটাকে কিভাবে ভালো আউটকামে দিতে পারি। যেমন ভাইভাতে আমি যখন যাব তখন আমার প্রেজেন্টেশন ভালো হতে হবে এবং ওই মোমেন্টে যাতে আমি একদম নার্ভাস না হয়ে যাই সে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং আমাকে সাবলীল থাকতে হবে, কনফিডেন্ট থাকতে হবে, আমাকে হাসি খুশি থাকতে হবে। দেখা যাচ্ছে আমার ভিতরে তোলপাড় হয়ে যাচ্ছে, স্টিল আমাকে বোঝাতে আমি খুবই কাম, আমি কারণ এরকম সিচুয়েশন তো আসবে, আপনাকে 144 ধারা জারি করে দাঙ্গা থামাতে হতে পারে। তো ওই বিষয়গুলো তো আপনাকে জাজ করতেই পারে। তো এখানে আপনি ওই যে কাজী নজরুল ইসলামের যে বিখ্যাত লাইন, আমি জাহান্নামের আগুনে বসিয়ে হাসি পুষ্পের হাসি, সেরকম ভাবে হলেও ওই মোমেন্টে আপনাকে কুল থাকতে হবে। সেক্ষেত্রে যেটা হতে পারে, আপনি যখন জানবেন অনেক কিছু, আপনার নলেজ কিন্তু আপনাকে একটা কনফিডেন্স দেবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার যদি মনে হয় যে না আমি এই সিচুয়েশন একদমই হ্যান্ডেল করিনি, আমার এরকম কিছু এক্সপোজার দরকার, আপনি ঠিক আছে কিছু মক ভাইবা দেন। আবার আপনার যদি মনে হয় যে আপনি আসলেই খুব বেশি নার্ভাস হয়ে যান, সেটার জন্য আরো অনেক ওয়ে আছে, মেডিটেশন বা এরকম আছে, বা আপনি যে জায়গাটার জন্য নার্ভাস হচ্ছেন, যেমন ধরেন কেউ ইংলিশ ভালো বলতে পারে না, আমি নিজেও খুব ভালো ইংলিশ বলতে পারি না বোঝানোর মতো, ঠিক আছে আমি বললে আপনি মোটামুটি বুঝে যাবেন। তো এটা আমি যখন ফরেন ক্যাডারে ভাইবা দিতে যাচ্ছি, এটাও তো আমার হচ্ছে একটা, এই জিনিসটা তো আমাকে নিয়ে কাজ করতে হয়েছে। তখন আমি চিন্তা করলাম যে আমাকে ইংলিশ প্রচুর শুনতে হবে, আমি যে উত্তরগুলো ভাইবাতে করবো সেগুলো ইংলিশে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে আমার মধ্যে মোটামুটি লেভেলে চলার মধ্যে একটা ফ্লুয়েন্সি চলে এসেছে। তো সবার মধ্যে এই ল্যাকিংসগুলো আছে, এই জিনিসগুলো নিয়ে কাজ করে নিজেকে রেডি করেই অ্যাকচুয়ালি ভাইবা বোর্ডে ঢুকতে হবে। এক্স্যাক্টলি, সুন্দর। অনেকগুলা ইনসাইট তুলে আসছে, আশা করি অনেক স্টুডেন্টদের যারা নতুন করে বিসিএস দিবে তাদের অনেক কাজে দিবে। তো এর মধ্যে আমরা মোটামুটি আমাদের পডকাস্টের মানে একটা কনক্লুশন ধাপে চলে আসছি। আচ্ছা। ওভারঅল কি অডিয়েন্সদের জন্য আর কোনো সাজেশন বা কোনো কিছু বলার থাকলে বলতে পারেন? অডিয়েন্সের ধন্যবাদ আমার এই বিরক্তিকর বকবকানি এতক্ষণ ধরে শোনার জন্য। ধন্যবাদ। আসলে শুনতে খুব বেশি কারোই ভালো লাগে না। আমি যখনই যেখানে শুনছি সেখানেই আমি শ্রোতাকে গালি দিতাম যে কোনো প্রোগ্রামে গেলে শ্রোতাকে গালি দিতাম, ক্লাসে টিচারকে গালি দিতাম মনে মনে। তো সেগুলো আমারও প্রাপ্য, এটা হচ্ছে রিভেঞ্জ অফ নেচার হিসেবে আসবে। তো তারপরেও যদি আমি একদম এক কথায় একটা বিষয় বলি, যে মানুষের জীবনে সবচেয়ে আমার জায়গা থেকে আমার খুবই ছোট জীবন, খুবই ছোট অভিজ্ঞতা, আরো যারা বয়োজ্যেষ্ঠ আছেন বা অনেক বড় কিছু অর্জন করছেন তাদের কাছ থেকে আরো বড় বড় আপনার সুন্দর কথা শুনতে পারবেন। তবে আমার এই জীবন পর্যন্ত, এখন পর্যন্ত আমি যে বিষয়টাকে মেনে চলি সেটা হচ্ছে নিজের যেটা আমি যেটা করতে চাই সেই সিদ্ধান্তে অটল থাকতে পারার একটা ব্যাপার। যে ঠিক আছে পুরো পৃথিবী অন্যদিকে বা অনেকেই যা তা বলতেছে বা যা কিছুই বলুক না কেন, কিন্তু স্টিল আপনি যেটা চান সেটাতে অটলভাবে লেগে থাকার যে বিষয়টা, এইটা আমাদের যদি থাকে তাহলে দেখবেন যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়ার্ক এথিক্স, যে আপনি কাজটাকে এনজয় করার চেষ্টা করেন, আগেই সফলতার কথা চিন্তা করেন না। ধরেন আমি এখানে কিছুই পাবো না, স্টিল আমি যদি কাজটাকে এনজয় করতে পারি, আমি একটা ভালো দিনে যতটুকু পড়াশোনা করতেছি খারাপ দিনেও যদি ঠিক ততটুকু পড়াশোনা করতে পারি বা কাছাকাছি করতে পারি, একটা কনসিস্টেন্সি বজায় রাখতে পারি, তাহলে হোপফুলি সমাধান হয়ে যাবে বা আপনি একটা ভালো দিকে আগাবেন। আর অবশ্যই একদম মিরাকেলাস কিছু, যে একদম
শর্টকাট বা এমনি হয়ে যাবে জাস্ট এরকম জাদু দিয়ে কোনো কিছু বিশ্বাস না করার চাইতে বাস্তবসম্মত উপায় আপনি নিজে একটা কঠোর পরিশ্রমের মাধ্যমে যেটা অর্জন করবেন সেটাই আপনার জীবনের একটা পাথে হয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ।